नमस्कार बंधुरा आमी उपस्थित हয়েছি आरो एकटी ऑडियो क्लास निये। आज के आमरा जे टपिकटी निये आलोचना करब वेस्ट बेंगल एसएलएसटी जिओग्राफी इंटरव्यू विषयक सेटी हलो क्लाइमेटोलॉजी थेके ह्यूमिडिटी एंड प्रेसिपिटेशन चैप्टार जेटी रयेछे से सम्पर्कित এই টপিকটি থেকে ইন্টারভিউ বোর্ডে যে ধরনের প্রশ্ন করা হতে পারে এবং তার সম্ভাব্য উত্তরগুলি আমরা যেভাবে দিতে পারি সেটাই আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে সম্পৃক্ত বায়ু বা স্যাচুরেটেড এয়ার বলতে আপনি কি বোঝেন, একটি উদাহরণ সহ ব্যাখ্যা করুন। আমরা উত্তরটি এইভাবে দিতে পারি যে সম্পৃক্ত বায়ু হলো সেই বায়ু যা একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। এই অবস্থায় বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা এবং বর্তমানে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ সমান হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে একটি বোতল 500 ml এর একটি বোতলকে যদি আমরা একটি বায়ুর সাথে তুলনা করি এবং তাতে উপস্থিত জল আমরা যদি পুরোপুরি ভর্তি করে বোতলটাকে আমরা পুরো ভর্তি করে জল ভর্তি করে রাখি তাহলে আমরা দেখতে পাবো যে এই বোতলের জল ধারণ ক্ষমতা যতটা ঠিক ততটাই জল এখানে রয়েছে, অর্থাৎ বায়ুর জলীয় বাষ্প ধারণের যতটা ক্ষমতা ততটাই জলীয় বাষ্প রয়েছে, অর্থাৎ এই বায়ু সম্পৃক্ত। পরবর্তী প্রশ্ন যদি করা হয়ে থাকে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বলতে কি বোঝায়, এর গাণিতিক সূত্রটি উল্লেখ করুন। আমরা এইভাবে উত্তরটি লিখতে পারি যে আপেক্ষিক আর্দ্রতা হলো একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই একই তাপমাত্রায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, এই দুইয়ের অনুপাত। এটি শতাংশে প্রকাশ করা হয়। এর সূত্রটা আমরা যদি বলতে চাই তাহলে রিলেটিভ হিউমিডিটি ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ওয়াটার ভেপার ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ওয়াটার ভেপার ক্যাপাসিটি ইন্টু 100। পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে সম্পৃক্ত বায়ু এবং অসম্পৃক্ত বায়ু এই দুইয়ের মধ্যে যে তাপগতিবিদ্যাগত বা থার্মোডায়নামিক পার্থক্য কি, আমরা এইভাবে বলতে পারি যে প্রধান পার্থক্য এই যে সম্পৃক্ত বায়ু এবং অসম্পৃক্ত বায়ু এই দুইয়ের প্রধান পার্থক্য হলো বাষ্পীভবন বা ইভাপোরেশনের দিক থেকে। অসম্পৃক্ত বায়ু আরও বেশি জলীয় বাষ্প তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি, তাই এই বায়ুতে দ্রুত বাষ্পীভবন হয়, যেমন শীতকালে দ্রুত জামা কাপড় শুকিয়ে যাওয়া। অন্যদিকে সম্পৃক্ত বায়ু যেমন সম্পৃক্ত বায়ু কি হচ্ছে জলীয় বাষ্পে পূর্ণ, তাই সেখানে বাষ্পীভবনের হার 0 বা অত্যন্ত কম। বর্ষাকালে জামা কাপড় শুকোতে চায় না, কারণ বর্ষাকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি থাকে। কোনো স্থানে আপেক্ষিক আর্দ্রতা 100% হওয়ার অর্থ কী, আর এর তাৎক্ষণিক ফলাফল কি হতে পারে। আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে আপেক্ষিক আর্দ্রতা 100% হওয়ার অর্থ হলো বায়ু সম্পূর্ণরূপে সম্পৃক্ত এবং তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা পূর্ণ হয়েছে। এর তাৎক্ষণিক ফলাফল কি, এর জন্য বায়ুর তাপমাত্রা কমলে কি হচ্ছে শিশিরাঙ্কে পৌঁছানো এবং ঘনীভবন শুরু হওয়া। এরপরে কি হচ্ছে বায়ুর তাপমাত্রা কিন্তু শিশিরাঙ্কে বা ডিউ পয়েন্টে পৌঁছে যায় এবং কনডেনসেশন শুরু হয়। এর ফলস্বরূপ শিশির, কুয়াশা বা মেঘ এগুলি সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন যদি করা হয়ে থাকে যে আপেক্ষিক আর্দ্রতা এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করুন, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা বিপরীতভাবে সম্পর্কিত। যদি বায়ু যদি একই পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে তবে তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হচ্ছে বায়ুর ধারণ ক্ষমতাও বেড়ে যাচ্ছে, ফলে আপেক্ষিক আর্দ্রতা কমে যায়। অন্যদিকে তাপমাত্রা হ্রাস পেলে বায়ুর যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে, ফলে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি সকালে ঠান্ডা থাকার কারণে আর্দ্রতা বেশি থাকে, প্রায় 80%-এর বেশি। অন্যদিকে দুপুরবেলায় তাপমাত্রা বাড়লে কিন্তু আর্দ্রতা কমে যায়, অর্থাৎ 50%-এর কম আপেক্ষিক আর্দ্রতা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন যদি করা হয়ে থাকে যে শিশিরাঙ্ক বলতে আপনি কি বোঝেন, এর মাধ্যমে আমরা কিভাবে আপেক্ষিক আর্দ্রতা জানতে পারি। এইভাবে আমরা উত্তরটি দিতে পারি যে শিশিরাঙ্ক হলো সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় কোনো বায়ু
মানে জলীয় বাষ্পে পূর্ণ হয়ে যায়, অর্থাৎ সম্পৃক্ত স্তরে পৌঁছায় এবং ঘনীভবন শুরু হয়। শিশিরাঙ্কের যত কাছাকাছি বায়ুর তাপমাত্রা থাকে আপেক্ষিক আর্দ্রতা তত বেশি থাকে। যদি বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হয় তখন আপেক্ষিক আর্দ্রতা হবে 100%। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, আমরা কেন গরমকালে অনেক বেশি আপেক্ষিক আর্দ্রতা থাকে, মানে কেন আমরা গরমকালে ডিসকমফোর্ট বা অস্বস্তি অনুভব করি? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে আমাদের শরীর ঘামের মাধ্যমে তাপ নির্গত করে নিজেকে শীতল করে। যত বেশি আপেক্ষিক আর্দ্রতা থাকবে বাতাসে, তার মানে বাতাস জলীয় বাষ্পে অলরেডি পরিপূর্ণ, ফলে ঘাম সহজে বাষ্পীভূত হতে পারে না। এই বাষ্পীভবন না হওয়ার জন্য শরীর শীতল হওয়ার প্রক্রিয়া, শরীরের যে শীতল হওয়ার প্রক্রিয়া সেটি বাধাগ্রস্ত হয় এবং আমরা প্রচণ্ড গুমোট এবং অস্বস্তি অনুভব করি। পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে স্পেসিফিক হিউমিডিটি বা নির্দিষ্ট যেটাকে বলছি আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি, এই দুইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী? আমরা এইভাবে উত্তর দিতে পারি, নির্দিষ্ট আর্দ্রতা বা যেটাকে বলছি আমরা স্পেসিফিক হিউমিডিটি, সেক্ষেত্রে কী হচ্ছে, বায়ুর জলীয় বাষ্পের বাস্তব পরিমাণ মানে ওজন বা ভরকে বোঝায়। মাস অফ ওয়াটার ভেপার পার মাস অফ এয়ার, যা কি হচ্ছে তাপমাত্রা বা চাপ পরিবর্তনের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয় না। কিন্তু আপেক্ষিক আর্দ্রতা হলো একটি শতকরা হার যা তাপমাত্রা পরিবর্তনের সাথে দ্রুত পরিবর্তিত হয়। আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু রিলেটিভ হিউমিডিটি ব্যবহৃত হয়, কিন্তু ক্লাইমেট মডেলে স্পেসিফিক হিউমিডিটি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে একটি পাহাড়ের চূড়ায় এবং পাদদেশে একই সময়ে একই পরিমাণ জলীয় বাষ্প থাকলেও তাদের মধ্যে কি আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য দেখা দিতে পারে? আপনার কি মনে হয়? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে পাহাড়ের চূড়ায় আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে, কারণ পাহাড়ের উপরে বায়ু কি হচ্ছে পাতলা এবং এর তাপমাত্রাও কম থাকছে। তাপমাত্রা কম হওয়ায় বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়, ফলে সামান্য জলীয় বাষ্পেই বায়ু খুব দ্রুত সম্পৃক্ত হয়ে যায়। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে সাইক্রোমিটার কিভাবে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করে, এর কার্যনীতি ব্যাখ্যা করুন। আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে সাইক্রোমিটারে দুটি থার্মোমিটার ব্যবহার করে, একটি ড্রাই বাল্ব এবং একটি ওয়েট বাল্ব। এই ওয়েট বাল্বের ক্ষেত্রে কি হচ্ছে, থার্মোমিটারটি একটি ভিজে কাপড় দিয়ে মোড়া থাকে। বায়ু যত বেশি শুষ্ক হবে তত কী হবে, এই বাষ্পের এই বাল্বের গায়ে যে ভিজে কাপড় জড়ানো সেখান থেকে তত দ্রুত বাষ্পীভূত হবে, ফলে থার্মোমিটারের তাপমাত্রা অনেক বেশি হারে কমে যাবে। এই দুই থার্মোমিটার এদের যে রিডিং নেওয়া হচ্ছে, এই থার্মোমিটারের যে রিডিং নেওয়া হচ্ছে আর্দ্রতার পার্থক্যের রিডিং, সেখান থেকে একটি চার্ট ব্যবহার করে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে ক্লাসরুমে আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব বোঝাতে আপনি কোন সহজ বৈজ্ঞানিক পরীক্ষা প্রদর্শন করবেন? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে আমি একটি বরফ দেওয়া গ্লাস নেব। এবার গ্লাসটির বাইরের তাপমাত্রা যখন শিশিরাঙ্কে পৌঁছাবে তখন গ্লাসের বাইরের পৃষ্ঠে শিশির বা জলকণা জমা হতে শুরু করবে। এটি প্রমাণ করে যে ঘরের বায়ু ওই তাপমাত্রায় সম্পৃক্ত হয়ে গেছে এবং অতিরিক্ত জলীয় বাষ্প তরলে পরিণত হচ্ছে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে বায়ুমণ্ডলীয় স্থিতিশীলতা বা অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি এর ক্ষেত্রে আর্দ্রতার ভূমিকা কী? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে উচ্চ আর্দ্রতা কিন্তু বায়ুমণ্ডলের স্টেবিলিটি নষ্ট করে দেয়, স্থিতিশীলতা কমিয়ে দেয়। যেমন কারণ কি হচ্ছে, আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর তুলনায় অনেক বেশি হালকা হয় এবং সহজে উপরে উঠে যায়। এই উত্তোলিত আর্দ্র বায়ু দ্রুত ঘনীভূত হয়, যা থেকে মেঘ সৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা বাড়িয়ে দেয়। পরবর্তী প্রশ্ন এইভাবে যদি করা হয়ে থাকে যে আবহাওয়ার পূর্বাভাস বা ওয়েদার ফোরকাস্টিংয়ের ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক এই দুটির মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ এবং কেন? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে ওয়েদার ফোরকাস্টিংয়ের ক্ষেত্রে শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপেক্ষিক আর্দ্রতা কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়, কিন্তু শিশিরাঙ্ক জলীয় বাষ্পের যে বাস্তব
পরিমাণ সেটাকেই নির্দেশ করে। শিশিরাঙ্ক যত বেশি হবে তত বৃষ্টি বা কুয়াশার ঝুঁকি বাড়বে এবং তাপমাত্রা পরিবর্তন হলেও কিন্তু এই ঝুঁকি বজায় থাকে। পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে বাষ্পীভবনের ল্যাটেন্ট হিট বা লীন তাপ আর্দ্রতা নিয়ন্ত্রণে কিভাবে ভূমিকা রাখে। আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে আর্দ্রতা নিয়ন্ত্রণে এই লীন তাপ একটি মূল প্রক্রিয়া। যখন জল বাষ্পীভূত হয় তখন এটি পরিবেশ থেকে বিপুল পরিমাণ তাপ শোষণ করে, যেটাকে বলছি লীন তাপ। ফলে তাপমাত্রা শীতল হয়। আবার যখন জলীয় বাষ্প ঘনীভূত হয় অর্থাৎ মেঘ সৃষ্টি করে তখন এই তাপ পরিবেশে মুক্তি পায়, যা ঝড় এবং ঘূর্ণিঝড়ের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে কোনো স্থানের রিলেটিভ হিউমিডিটি যদি 50% হয় তার অর্থ কী। আমরা এইভাবে উত্তরটি দিতে পারি, এর অর্থ হলো ওই নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু তার সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতার মাত্র 50% অর্থাৎ অর্ধেক ধারণ করেছে। বায়ু এখনও আরও 50% জলীয় বাষ্প ধারণ করতে পারে। পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে অসম্পৃক্ত বায়ু কিভাবে দ্রুত সম্পৃক্ত হয়ে যেতে পারে, এর দুটি প্রধান শর্ত উল্লেখ করুন। আমরা এইভাবে উত্তর দিতে পারি, প্রথমত কুলিং বা শীতলীকরণ। বায়ুর তাপমাত্রা হ্রাস পেলে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায়। এটি দ্রুত রিলেটিভ হিউমিডিটিকে বাড়িয়ে দিয়ে বায়ুকে সম্পৃক্ত করে। আর দ্বিতীয়ত ইভাপোরেশন বা বাষ্পীভবন। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যোগ করা হলে, যেমন কোনো জলাশয়ের ওপর দিয়ে যদি বায়ু প্রবাহিত হয় সেক্ষেত্রে বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, যা ফলে ওই বায়ু দ্রুত সম্পৃক্ত হয়। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট এবং ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট এর মধ্যে পার্থক্য কী। আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট হলো সেই হার যে হারে অসম্পৃক্ত বায়ু উপরে উঠলে প্রতি 1 কিলোমিটারে প্রায় 10 ডিগ্রি হারে শীতলীকরণ ঘটে, 10 ডিগ্রি হারে উষ্ণতা কমে যায়। অন্যদিকে ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট হলো সেই হার যে হারে সম্পৃক্ত বায়ু কি হচ্ছে, শীতল হচ্ছে। এই ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট সবসময় কিন্তু ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের চেয়ে কম হয়। অর্থাৎ আমরা ড্রাই অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে বলেছিলাম প্রতি 1 কিলোমিটারে 10 ডিগ্রি, আর ওয়েট অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে সেটা হবে প্রতি 1 কিলোমিটারে 5 ডিগ্রি থেকে 9 ডিগ্রি হারে তাপমাত্রা কমে যায়। এর কারণ কি, যে ঘনীভবন বা কনডেনসেশনের সময় নির্গত যে লীন তাপ সেটি কিন্তু এই শীতলীকরণের মাত্রাকে কিছুটা কমিয়ে দেয়। পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন বা উল্লম্ব বন্টন কেমন, আর এর সাথে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক কি। আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে দ্রুত হ্রাস পায়। প্রায় 90% জলীয় বাষ্প বায়ুমণ্ডলের 5 কিলোমিটারের উচ্চতার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। এই উচ্চতায় জলীয় বাষ্পের পরিমাণ কমলেও যেহেতু তাপমাত্রা দ্রুত কমে যায়, তাই আপেক্ষিক আর্দ্রতা শুরুতে বাড়তে পারে এবং পরে কমতে থাকে। পরবর্তী প্রশ্ন এভাবে যদি করা হয়ে থাকে যে পরম আর্দ্রতা বা অ্যাবসলিউট হিউমিডিটি এর সাথে রিলেটিভ হিউমিডিটি এর মূল পার্থক্য কী। আমরা এইভাবে উত্তর দিতে পারি যে আপেক্ষিক আর্দ্রতা হলো 1 একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের প্রকৃত ওজন। আপেক্ষিক আর্দ্রতা নয়, যেটাকে আমরা বলছি অ্যাবসলিউট হিউমিডিটি বা পরম আর্দ্রতা। এক্ষেত্রে কি হচ্ছে, কোনো 1 একক আয়তনে প্রকৃত কতটা জলীয় বাষ্প রয়েছে তার ওজনকে বোঝাচ্ছে। এর গ্রামস অফ ওয়াটার পার কিউবিক মিটার, একটি নির্দিষ্ট পরিমাণ। আমি আমার এই ছোট ঘরটিকে যদি কল্পনা করি, এই ঘরটিকে যদি নির্দিষ্ট আয়তনের বায়ু ধরি, এতে কতটা পরিমাণ জলীয় বাষ্প রয়েছে, এটি হলো অ্যাবসলিউট হিউমিডিটি। অন্যদিকে রিলেটিভ হিউমিডিটি কি, এটি একটি রিলেটিভ হার, একটি তুলনামূলক হার, যেটি বায়ুর যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা এবং যতটা জলীয় বাষ্প বর্তমানে রয়েছে এই দুইয়ের অনুপাতকে বোঝায়। এটি কিন্তু তাপমাত্রার ওপর নির্ভরশীল। আজকে আমাদের পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে গ্রীষ্মকালে সমুদ্র উপকূলবর্তী এলাকার আবহাওয়া এবং শুষ্ক মরুভূমির আবহাওয়ার
যে আর্দ্রতা কিভাবে আমাদের অভিজ্ঞতাকে প্রভাবিত করে। আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে উপকূলীয় এলাকায় এখানে রিলেটিভ হিউমিডিটি কিন্তু 80%-এর বেশি থাকে। এই যে উচ্চ আর্দ্রতার কারণে ঘাম বাষ্পীভূত হতে পারে না, ফলে তাপমাত্রা খুব বেশি না হলেও প্রচণ্ড গুমোট এবং অস্বস্তি অনুভূত হয়। অন্যদিকে শুষ্ক মরুভূমিতে যেখানে রিলেটিভ হিউমিডিটি 20%-এরও কম, এই আর্দ্রতা কম থাকায় ঘাম দ্রুত বাষ্পীভূত হয়, হ্যাঁ, শরীর দ্রুত শীতল হয়, তাই তাপমাত্রা প্রচণ্ড বেশি হলেও অস্বস্তি তুলনামূলকভাবে কম, কিন্তু ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়।